পুজোর এই কয়টা দিন কিভাবে যে দেখতে দেখতে নিমিষের মধ্যে কেটে গেল কিছু বুঝতেই পারলাম না। যখন মা আসলো তখন কত খুশি আনন্দ একসাথে আসলো, আর মা যখন চলে যাচ্ছে আমাদের একসাথে কাঁদিয়ে দিয়ে চলে যাচ্ছে। তবে কিছু করার নাই, এটাই ভবিতব্য, এটাই হবে। যেহেতু আজকে মার বিদায় বেলা, তো মায়ের জন্য কিছু খাবার তৈরি করে দিয়ে মাকে পাঠাবো। আর সকাল থেকে আমাদের এদিকে বৃষ্টি হয়ে যাচ্ছে একরকম ভাবে। তো মার যেহেতু শরীর খারাপ, তাও মা একটু সান্দান করে আসলো, যেহেতু নারকলের যে পাকটা গুড়ের, এটা আমি তৈরি করতে পারি না, তো ওটা মা তৈরি করে দিল। আর আমি মাকে এদিকে হাতে হাতে একটু সাহায্য করে দিচ্ছি। মা একা হাতে করতে পারবে না, আমাকে বললো যে শরীরটা খারাপ, তার জন্য একা হাতে যেহেতু করতে পারবে না, আমি একটু সাহায্য করার জন্য আসলাম। ওইদিকে মাকে স্নান করিয়ে ঘর মুছে পরিষ্কার করে তারপরে এইদিকে আসলাম মায়ের একটু সাহায্য করতে। আর আমি আমার মায়ের জন্য একটু নাড়ু যেগুলো, এগুলো আমি নিজের হাতে তৈরি করে উঠিয়ে নিলাম। তারপরে ঢুকলাম বড় মার ঘরে বড় মাকে সাজিয়ে দিতে। যেহেতু মা দুর্গা আজকে আবার ফিরে যাচ্ছে নিজের ধামে, তো মনে মনে খুবই কষ্ট লাগছে, তবে কিছু করার নাই, এটাই ভবিতব্য আর এটা হবে যেহেতু। তো সাজিয়ে গুছিয়ে মাকে বিদায় পূজাটা দিয়ে দিলাম। খুব মনে মনে কষ্ট লাগছে, জানি না কেন। মায়ের ঘরটা চেলে দেওয়ার সময় অঝরে চোখের জল বেরিয়ে আসছে, তবে কিছুই করার নাই, যেটা করার সেটা করতে হবে। তারপরে মায়ের পূজাটা আগে সম্পূর্ণ করলাম, পূজা করে তারপরে মাকে ঘর চেলে দেওয়া হবে। আমাদের বাড়িতে এই নিয়মটা হয়ে আসছে যে মায়ের ঘর চেলে দেওয়ার সময় যে খাবারগুলো দিয়ে মাকে গামছা পুটলি করে দিয়ে পাঠানো হয়। প্রত্যেকটা বড় মাকেও দেওয়া হয়, তারা মাকেও দেওয়া হয়, মা দুর্গাকেও দেওয়া হয়। আর এদিকে মায়ের এখন ঘরটা চেলে দিচ্ছি। যারা এই ঘট প্রতিষ্ঠিত করে তারাই জানে এই ঘট চেলে দেওয়ার কষ্টটা কতটা বেশি। যতটা না ঘট প্রতিষ্ঠিত করতে খুশি হয়, তার থেকে বেশি কষ্ট ঘট চালতে।